বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভূত, পেত্নী, শয়তান, অশরীরী প্রেতাত্মা, জিনজাতি এগুলার ঘটনা আমরা আগের যুগের বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা শুনতাম। অনেক সময় আমাদের দাদু নানুদের থেকেও এই ধরনের ঘটনা শোনা যায়। কিন্তু আপনি কি জানেন এই ধরনের ঘটনা কিছু কিছু জায়গায় এখনও ঘটছে? আজ আরও একটি ভয়ঙ্কর অদ্ভুত সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি যখন ঘটনা আপনাদের মাঝে আপলোড করি ইউটিউবে, তখন আপনারা অনেকেই ঘটনা শোনেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। ভিডিওতে যদি আপনারা লাইক না দেন তাহলে আমাদের কাছে মনে হয় আমাদের ঘটনাটি আপনাদের কাছে পছন্দ হয় নাই। আর যদি কেউ আমাদের ঘটনাগুলোতে লাইক করে তাহলে আমাদের মনে হয় যে এই ঘটনাটা দর্শকদের ভালো লেগেছে। এজন্য পরবর্তীতে আরও ঘটনা নিয়ে আসার জন্য আমরা উৎসাহ হই। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি ঘটনা পুরোটা শুনেন বা না শুনেন, ভিডিওতে একটি লাইক করবেন। লাইক করলে ঘটনা নিয়ে আসার জন্য আরও উৎসাহ হই। তো চলে যাই কথা না বাড়িয়ে মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছে পুরান ঢাকা, ফিরোজ আলী নামে জায়গার নামটা ভাই আমার কাছে উল্লেখ করেছেন। ঘটনাটি সে ওই জায়গার থেকেই আমার কাছে পাঠিয়েছেন। তিনি এখনও ওই জায়গাতেই বসবাস করছেন, কিন্তু আগের থেকেও বর্তমানে অনেক ভালো অবস্থায় তিনি আছেন। যাই হোক, সে বর্তমানে কোন অবস্থায় আছে না আছে এটা তার ইচ্ছা ও তার ব্যাপার। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 8 বছর আগে। আর পুরন ঢাকার ফিরোজ আলী জায়গাতে আমি নিজেও কয়েকবার গিয়েছি। আমাদের পরিবারের বড় বোন সেখানে ছিল, তাই সেই জায়গাটা আমি চিনি। ওই জায়গাটা পুরোটাই একটা গ্রামের মতোই, একদম গ্রাম অঞ্চল বললেই চলে ওই জায়গাটা। ঘটনাটি সেই ভাই আমার কাছে ইমেলের মাধ্যমেই পাঠিয়েছেন। তিনি প্রথমে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমার ঘটনাটি আপনার কাছে এখান থেকেই শুরু করলাম। আমি আমার নাম উল্লেখ করলাম না, তাই আমি ঘটনাটি শুরু করে দিলাম। ঘটনাটি আমার সাথে ঘটেছে আজ থেকে প্রায় 8 বছর আগে। আমি আমাদের ফিরোজ আলী এলাকায় একটি দোকানে কাজ করতাম, অর্থাৎ কর্মচারী হিসাবে ছিলাম। দোকানটি ছিল একটি চায়ের দোকান। চায়ের দোকানটা খোলা হতো প্রতিদিন সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকতো। আমার ডিউটি ছিল সকাল 7টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত 1টা পর্যন্ত। সেই চায়ের দোকানে আমি প্রায় 2 বছর ছিলাম। প্রতিদিন রাতের বেলা আমি 1টার সময় আমার বাসায় যেতে হতো। আমার বাসায় যাওয়ার পথে বেশ কিছু বাঁশের ঝাড় পড়তো রাস্তার আশেপাশে। বাঁশের ঝাড়গুলা ছিল খুবই অদ্ভুত। বাঁশের ঝাড়গুলা এরকম ছিল, ওই বাঁশের ঝাড়ের ভেতরে যদি কাউকে মেরে ফেলা হয় তাও কেউ বলতে পারবে না, এতটা নিঝুম ছিল ওই বাঁশের ঝাড়গুলা। বাঁশের ঝাড়গুলা অনেক বড় বড় ছিল। প্রতিদিন আমি স্বাভাবিকভাবে রাত 1টার সময় ডিউটি শেষ করে বাসায় যাইতাম। কোনো সমস্যা আমার সাথে হয় নাই। একদিন লক্ষ্মী পূর্ণিমা ছিল। লক্ষ্মী পূর্ণিমার দিন দিনের বেলাও আমি ডিউটি শেষ করি এবং রাতের ডিউটিও আমি শেষ করি। এবং যখন আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, চায়ের দোকান বন্ধ করে আমি প্রায় 10-15 কাইক হাঁটা ছিলাম। তখনও আমি খুব স্বাভাবিকভাবেই ছিলাম। যখন আমি চায়ের দোকান থেকে আরেকটু দূরে সরে যাই, তখন আমি কানে শুনতে পাই রাস্তার উপরে দিয়ে কুকুর দৌড়াইলে যেরকম শব্দ হয়, আমার পিছনে মনে হয় যেন কুকুর দৌড়াইতেছে, এরকম শব্দ আমি শুনতে পারতেছি। কিন্তু আমি পিছনে তাকাইলাম, কোনো কুকুর দেখলাম না, কোনো কিছুই দেখলাম না। তখন আমি ওই আওয়াজটাও আর শুনতে পাই না। আবার যখন হাঁটা শুরু করি, আবারও আমার পিছনে সেই কুকুর দৌড়ানো আওয়াজটা আমি শুনতে পাই। আবার আমি পিছনের দিকে তাকাই, কিন্তু তখনও আমি কোনো কিছুই দেখতে পাই না। তখন আমি ভাবি হয়তোবা দূরে কোনো কুকুর দৌড়াইতেছে, হয়তোবা ওই শব্দ আমার কানে আসতেছে। তাই আমি কিছু না ভেবে আবার হাঁটতে শুরু করি। আবারও সেম, পিছনের দিকে আমি শুনতে পাই
মনে হয় যেন কুকুর দৌড়াইতেছে আমার পিছনে, কিন্তু আমি পিছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পাই না। এইভাবে প্রায় ২০ মিনিটের মতো আমি একবার পিছনের দিকে তাকাই, আবার হাঁটা শুরু করি, আবার পিছনের দিকে তাকাই, আবার হাঁটা শুরু করি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যেন আমার পিছনে কুকুর দৌড়াইতেছে, কিন্তু কাউকে আমি দেখতে পাইতেছি না। কোনো কুকুর বা কোনো বিড়াল কিছুই আমি পিছনে দেখতে পাইতেছি না। হাঁটতে হাঁটতে যখন রাস্তা অর্ধেক পার হয়ে গেলাম, যে আর অল্প একটু আছে বাসায় পৌঁছতে, তখন আমি ভাবলাম এটা হয়তোবা অন্য কিছু হইতে পারে, হয়তোবা কোনো কিছুর শব্দ শুনতে পাচ্ছি। এটা ওরকম গর্জিয়াস কিছু না ভেবে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম এবং আমি এক দৌড়ে বাসায় গিয়ে উঠি। সেই দিন আর আমার সাথে তেমন কিছু হয় না। তারপরের দিন দিনের বেলাও স্বাভাবিক অবস্থায় ছিলাম। রাত্রে যখন আবার সেই ১টার সময় দোকান বন্ধ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই, সেম অবস্থা ওই দিনও আমার সাথে ঘটে। আমি দেখতেছি মনে হয় যেন পিছনে কে জানি হাঁটতেছে। আগের দিন দেখেছিলাম মনে হয় যেন কুকুর দৌড়াইতেছে, কিন্তু তারপরের দিন আমি হাঁটার শব্দ শুনতে পাচ্ছি, মনে হয় যেন আমার পিছে পিছে কেউ হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু আমি যখনই পিছনে তাকাই কাউকে দেখতে পাই না। পিছনে যতবারই তাকাই কাউকে আমি দেখতে পাই না, কিন্তু যখন আমি হাঁটা শুরু করি সামনের দিকে, তখনই মনে হয় যেন আমি আওয়াজ শুনতে পাই কেউ আমার পিছনে হাঁটতেছে। সেই দিন আমি কিছুটা ভয় পাই এবং আমি মনে মনে এটাই ভাবি যে এখানে যেহেতু বাঁশের ঝাড় বড় বড়, হয়তোবা এখানে কোনো কিছু থাকে, ওইটা আমাকে এরকম করতেছে। সেই দিনও আমি আমার শরীরের সকল শক্তি দিয়ে দৌড় শুরু করি। এক দৌড়ে আমি আমার বাসায় গিয়ে উঠি। প্রথম দিন আমার ওয়াইফকে বিষয়টা আমি বলি নাই, কিন্তু দ্বিতীয় দিন আমি আমার ওয়াইফকে বিষয়টা বলছি। আমার ওয়াইফ বলে, এগুলা তুমি ভুল দেখেছো, এখানে মানুষ দিনে রাতে চলাফেরা করে, তাদের সাথে এরকম কিছু হয় না, আর তোমার সাথে এগুলা হবে, তুমি এগুলা ভুল কিছু দেখতেছ। এরপরে আমি আমার ওয়াইফের সাথে এই বিষয় নিয়ে সামনে বাড়াবাড়ি না করে আমি স্বাভাবিকভাবে রাত্রে ঘুমিয়ে যাই। তারপরের দিন যখন আবার রাত্রে ১টার সময় দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হই, সেই দিন হাঁটার শব্দ শুনি না, সেই দিন দেখতে পাই আরো অদ্ভুত কিছু। যখন বাঁশের ঝাড়ের বরাবর গেলাম, তখন আমি দেখতেছি একটা বাঁশ কাইত হয়ে আছে এবং বাঁশের আগাটা শুধু শুধু দেখি যে নড়ছে। বাঁশের আগাটা একবার উত্তর দিকে যাচ্ছে, আবার দক্ষিণ দিকে যাচ্ছে, এবং বাঁশটা দিনের বেলা আমি ভালো দেখেছিলাম, রাত্রেবেলায় দেখতেছি যে বাঁশটা কাইত হয়ে আছে এবং তার আগাটা দোনো দিকে নড়াচড়া করতেছে, কোনো বাতাসও নেই বা কেউ নাড়াচ্ছেও না, শুধু শুধু দেখি যে নড়তেছে। আমি তখন দাঁড়িয়ে বাঁশের মাথাটার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। দেখতেছি বাঁশের মাথাটা নড়তেই আছে, নড়াচড়া থামছে না। এরপরে আমি পাশে আরেকটা বাঁশের দিকে আমার চোখ পড়ে, তখন আমি দেখতে পাই ওই বাঁশের আগা থেকে, অর্থাৎ বাঁশের যে চিকন মাথাটা থাকে, ওই মাথার উপর থেকে দেখি যে আগুনের মতো চোখ দুটো অনেক বড় বড়, কে যেন আমার দিকে তাকিয়ে আছে, এক নজরে তাকিয়ে আছে। চোখগুলো দেখতে আগুনের মতো লাল টকটক এবং এক একটা চোখ অনেক বড় বড়, এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। শুধু চোখগুলো দেখা যায়, আর অন্য কিছু দেখা যায় না। এটা দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই এবং এতটাই আমার শরীর ভার হয়ে যায়, তখন আমি একা কি করব আমি ভাবতে পারছিলাম না। অপরদিকে আমার মনে মনে যতটুকু দোয়া দরুদ পারি পড়তে লাগলাম এবং আমার ভেতর থেকে কোনোভাবেই আর ভয় যাচ্ছে না। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় এখন হার্ট অ্যাটাক করব। এত পরিমাণে ভয় আমার ভেতরে তখন কাজ করছে। তখন আমি কি করব ওই মুহূর্তে আমি বুঝে উঠতে পারি না। আমি কি দৌড় দেব না কি করব, আমি তখন কিছুই ভাবতে পারি না। এরপরে আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে, জোরে জোরে বিভিন্ন সূরা কেরাত পড়ে আস্তে আস্তে আমি হাঁটতে থাকি। আমি ডাইনে বামে উপরে নিচে কোথাও আমি আর তাকাচ্ছি না। তাকানোর জন্য মনে হয় যেন আমার সাহসই আর হচ্ছে না। আমি নিচের দিকে তাকিয়ে জোরে জোরে বিভিন্ন দোয়া দরুদ সূরা কেরাত যেতটুকু পারি
পড়তেছিলাম। এইভাবে আমি আস্তে আস্তে আমার বাসায় গিয়ে পৌঁছি। বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী আমাকে খুবই চিন্তিত দেখতে পায়। ফলে আমাকে জিজ্ঞেস করে যে আমি এত চিন্তিত কেন। কিন্তু আমার স্ত্রী বিশ্বাস করবে না বলে আমি এই ঘটনা আমার স্ত্রীকে বলি না। আমি আমার স্ত্রীকে বলি ওরকম কিছু না, এমনিতেই শরীরটা একটু খারাপ লাগছে, এই বলে আমার স্ত্রীকে আমি ঘুমিয়ে পড়ি। এবং যখন আমি ঘুমিয়ে যাই, ঘুমের ভেতরে আমি স্বপ্নে দেখতেছি আমি ওই রাস্তা দিয়ে আসার সময় বাসের ঝাড় পর্যন্ত যখন আসি, তখন বাসের চিকন মাথা থেকে প্রায় 15-16 ফুটের মতো একটা হাত নেমে আমার গলায় চেপে ধরে আমাকে রাস্তার উপর থেকে বাসের মাথার উপরে তুলে ফেলেছে। হাতটা প্রায় 15-16 ফিটের মতো লম্বা এবং তার নখের সাথে আমার গলাটা কেটে যায়, অর্থাৎ গলার যে চামড়াটা কিছু অংশ কেটে যায়, রক্ত পড়তে থাকে। তখন আমি হাত দিয়ে রক্ত ঠেকাইতে চাইলেও আমি পারি না, রক্ত পড়তেছে। আর অপরদিকে আমাকে বলতেছে, তুই রাত্রে 1টার পর আমাদের জায়গা দিয়ে কেন আসা যাওয়া করিস? তুই কি অন্য জায়গা দিয়ে যাইতে পারস না? বিভিন্ন রকমের কথা সে আমাকে বলতে থাকে। একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত, বাসের মাথার উপরে যখন আমাকে বসায় তখন আমি কোনো কিছুই দেখতে পাই না। যেই হাত দিয়ে আমাকে রাস্তার উপর থেকে বাসের মাথায় তুলে ফেলছে, আমি ওই হাতটাও তারপরে দেখতে পাই না। শুধু আমাকে বিভিন্ন রকমের কথা বলতেছে, আমাকে বিভিন্ন রকমের ভয় দেখাচ্ছে, আমি শুধু ওগুলো শুনতেছি। অর্থাৎ তার জবানের যে কথা, আমি ওই কথার আওয়াজ শুনতেছি, কিন্তু আমি কাউকে বাসের মাথার উপরে দেখতে পাই না। আমাকে এক পর্যায়ে বলে যে দিনের বেলা তোদের আসা যাওয়া করার সময় এই রাস্তা দিয়ে, কিন্তু রাতের বেলা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি, আমরা আসা যাওয়া করব, এই রাস্তা দিয়ে তুই আসা যাওয়া করতে পারবি না। কিন্তু আমি ভয়ে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। এরপরে আমাকে বলে যে আজ তোকে ছেড়ে দিলাম, এই রাস্তা দিয়ে যেন আর তোকে কখনো যাইতে না দেখি। এরপরে সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি দেখি যে আমার বিছানার উপরেই আমি শুয়ে আছি, আমার খাটের উপরেই আমি শুয়ে আছি। আমার স্ত্রীকে ঘুমের থেকে জাগিয়ে রুমের ভেতরে লাইট জ্বালাইতে বলি। তখন আমার স্ত্রী উঠে ঘুমের চোখে লাইট জ্বালাইতে গিয়ে কারেন্টের শর্ট খায়। একথা হচ্ছে তার চোখে ঘুম ছিল, আবার হচ্ছে অন্ধকারের ভেতরে অনেক সময় আমরা রুমের বাতি জ্বালাইতে গেলে আমরা বোর্ড খুঁজে পাই না, পাইলেও আমরা সঠিক সুইচ অনেক সময় খুঁজে পাই না, প্লাগের উপর হাত পড়ে তখন আমাদের শর্ট করে। যাই হোক, এটা স্বাভাবিক। আমার স্ত্রীকে কারেন্টে শর্ট করার পরে আমি নিজেই খাটের উপর থেকে উঠে গিয়ে আমি আমার রুমের লাইট জ্বালাই। তারপরে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় আমি হাত দেই, দেখি যে সারা শরীর ঠিকই আছে। কিন্তু ওই যে ঘুমের ভেতরে দেখেছিলাম যে যখন আমার ঘাড়ে চাপ দিয়ে ধরে তুলে ফেলছে বাসের মাথায়, তখন যে আমার ঘাড়ে কেটে গেছিল, ওই কাঁটাটা সত্যি সত্যিই কেটে গেছে। সেখানে হাত দিয়ে আমি দেখতেছি যে আমার গলা থেকে, আমার ঘাড় থেকে রক্ত পড়তেছে। তখন আমি আশ্চর্য হয়ে যাই, আমি তো ওই জিনিসটা স্বপ্নে দেখছিলাম, কিন্তু আমার ঘাড়, আমার গলা কেটে গেল কিভাবে? তখনই আমি আশ্চর্য হয়ে যাই এবং আমার ওয়াইফকে বলি এবং দেখাই। আমার ওয়াইফ আমার সেই কেটে যাওয়া জায়গাটা দেখে বলে যে তোমার এখানে কিছুয়ে কামড় দিছে। তখন আমি বলি যে কিসে কামড় দিবে আমাকে? আমি তো খাটের নিচে সব কিছু দেখে শুনে তারপরে প্রতিদিন রাত্রে ঘুমাই, কিন্তু কে আমার ঘাড়ে এসে কামড় দিবে? এরপরে যখন আমি বিষয়গুলা আমার ওয়াইফকে আবার বলতে লাগি, তখন আমার ওয়াইফ বিশ্বাস করে এবং আমাকে বলে যে তোমার পিছনে হয়তোবা কোনো একটা কিছু লেগে আছে বা ভর করছে, সেটা তোমাকে এরকমভাবে ডিস্টার্ব করতেছে। এবং আমার স্ত্রীকে আমি বলি যে আমাকে আর ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে না বলছে। তারপরে আমার স্ত্রী বলে যে তুমি তাহলে ওই দোকানের চাকরি ছেড়ে দাও, আর ওই দোকানে যাওয়ার দরকার নাই, এখানেই অন্য কিছু একটা করো, অন্য কোনো জব করো আশেপাশে, ওই দোকানে আর যাওয়ার দরকার নেই। তখন আমি কথা না বাড়িয়ে আমার স্ত্রীকে বলি যে আগে দ্রুত আমার ঘাড়ে যে রক্ত পড়তেছে এটা আগে ভালো করে ব্যান্ডেজ করো, রক্তটা বন্ধ করো,
তারপরে যা হওয়ার হবে। আমার ঘাড়ে কাটছে তো কাটছে, অনেক বেশি কাটছিল, যা রক্ত বন্ধ করা খুবই কষ্ট হয়েছিল। এরপরে কোনোভাবে আমার ঘাড়ের কাটা জায়গাটা 5-6টা সেলাই করে প্রায় 1 সপ্তাহের মতো বাসায় থাকি এবং মোটামুটি ভালো হইলে আমি আমার বাসার পিছনে একটি বাজার ছিল, সেখানে একটি দোকান নেই এবং ব্যবসা শুরু করি। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্বাভাবিক আছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্বাভাবিক আছি আমার সাথে। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই। এই ছিল আমার ঘটনা ভাইয়া। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। তো আমার ভিউয়ার্সরা, আপনারা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। লাইক করলে ভিডিও বানাইতে, ঘটনা নিয়ে আসতে আরও আগ্রহী হই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।